আচ্ছা, আমাদের লাস্ট লেকচারে আমরা কিউরিং এর মেথডটা শেষ করেছিলাম, আর আমরা ইফেক্ট অফ ওয়াটার সিমেন্ট রেশিও অন কংক্রিট প্রপার্টিস এইটার মধ্যে একটা ইফেক্ট করেছিলাম, সেটা হলো স্যার স্ট্রেংথের এখানে স্যার উপরে। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, কোশ্চেন থাকলে বলো। স্যার যদি মানে আমার এখানে তো আমরা বলছি স্যার ওয়াটার সিমেন্ট স্যার, এখন যদি স্যার ইসের যদি সিমেন্ট আর অ্যাগ্রিগেটের ভিতরে স্যার যদি সিমেন্টের যদি ইয়েটা বেশি হয়ে যায় তাহলে পরে স্যার আমার না, কংক্রিটের এই স্ট্রেংথ আচ্ছা বাড়বে না? এইখানে কিন্তু শুধু ওয়াটার সিমেন্ট রেশিও নিয়ে কথা বলতেছি, এখানে কিন্তু অ্যাগ্রিগেট নিয়ে কথা বলতেছি না। তবে অ্যাগ্রিগেটের সাথেও কিন্তু স্ট্রেংথের রিলেশনশিপ আছে। যেমন অ্যাগ্রিগেটের সারফেস বা টেক্সচারটা যদি তোমার একটু শার্প টাইপের হয় তাহলে কিন্তু বেটার স্ট্রেংথ দিবে রাউন্ডের থেকে। তো আমি অ্যাগ্রিগেটের আলোচনা যাচ্ছি না, অ্যাগ্রিগেটের আলোচনাটা সম্ভবত তোমাদের শুভ স্যার কি পড়িয়েছেন অ্যাগ্রিগেটের সাথে স্ট্রেংথের কোনো রিলেশনশিপ ওনার অ্যাগ্রিগেট চ্যাপ্টারে? জি স্যার দেখাইছি। আচ্ছা, ওই জন্য আর নাই। আর তোমাদের সিলেবাসে সরাসরি ইফেক্ট অফ ওয়াটার সিমেন্ট রেশিও অন কংক্রিট প্রপার্টিজ এর উপরে আছে। আর যখনই আমি ওয়াটার সিমেন্ট রেশিও নিয়ে কথা বলবো তখন ধরো যে অন্য আর কোনো ইফেক্ট এখানে আসবে না, সুতরাং ওই অ্যাগ্রিগেটের যে ইফেক্টটা এখানে টোটালি ইগনোর করা হয়েছে আর কি। এখানে আমরা শুধু ওয়াটার সিমেন্ট রেশিও তোমার কংক্রিট প্রপার্টিতে কিভাবে চেঞ্জ করতে পারে সেটাই দেখানো হচ্ছে। আর তোমরা যদি ডিটেইলস আরো দেখতে চাও অ্যাগ্রিগেটের সাথে, ওটা অ্যাগ্রিগেট চ্যাপ্টারে শুভ স্যার যদি পড়িয়ে থাকেন তাহলে ওটার জন্য আর আমি বলতে চাচ্ছি না। অ্যাডিশনালি জাস্ট এটা জেনে রাখতে পারো যে অ্যাগ্রিগেট সারফেস টেক্সচার, এছাড়া অ্যাগ্রিগেটের গ্রেডেশন, এগুলো তো টোটালি তোমার কংক্রিট প্রপার্টিসকে এফেক্ট করে। টুকটাক আমি তোমাদের যখন পড়াইছি টুকটাক বলছি আর কি। আর কোনো প্রশ্ন গত দিনের লেকচারে তোমাদের? স্যার ওই স্যার একটা মেমব্রেনের কথা দেখিয়েছিলেন স্যার, ওই মেমব্রেনটা থেকে কি কোনো টাইপের কোশ্চেন আসতে পারে নাকি স্যার? এটা স্যার এমনি দেখার জন্য স্যার, মানে মেমব্রেন স্যার এই যে স্যার আগের স্যার আগে স্যার মানে এই যে নিচে যে এইটা হ্যাঁ বলতেছো? হ্যাঁ জি স্যার, হ্যাঁ হ্যাঁ এই যে প্লাস্টিক মেমব্রেন না স্যার, এটা বলছিলেন স্যার। স্যার বলছি যে এই মেমব্রেন আর যে স্যার ওই চটের বস্তা বা এরকম টাইপের থেকে কি রকম কি কোশ্চেন আসতে পারে স্যার? যে কোশ্চেনের টাইপটা যদি বলতেন আচ্ছা, স্যার। কোশ্চেনের টাইপ যদি বলি তাহলে এখানে ধরো, এখানে আসলে আমি যেটা দেখাইছি সেটা কিন্তু কিউরিং এর মেথড গুলা। তো এখন কিউরিং এর মেথড গুলা ধরো কোশ্চেন আসলে কিউরিং এর মেথড গুলো আলোচনা করো, এভাবে আসতে পারে। এছাড়া আসতে পারে তোমার ফ্ল্যাট সারফেসের জন্য কোনটা বেশি অ্যাপ্লিকেবল, তো তখন তুমি বলতে পারো যে ফ্ল্যাট সারফেসের জন্য পন্ডিংটা বেটার। এছাড়াও তুমি কিন্তু বারল্যাপ বা ফগিংও কিন্তু ইউজ করতে পারো, যেমন এই ছবি অনুযায়ী দেখা যাচ্ছে। আর ভার্টিক্যাল মেম্বারের জন্য কি পন্ডিং বেটার কিনা তোমাকে যদি কোশ্চেন করে তখন বলবো যে ভার্টিক্যাল মেম্বারের জন্য তো পন্ডিংটা ওইভাবে ইফেক্টিভ না, তো তখন আমাদের এই বারল্যাপ দিয়ে স্যাচুরেটেড ওয়েট কাভারিংটাই প্রেফারেবল। আর তারপরে তোমার ইম্পারভিয়াস প্লাস্টিক শিটিং, এইটা আমাদের দেশে অ্যাভেলেবেল না। তো এই জিনিসগুলাই আর কি, টুকটাক এগুলো পড়লেই হবে আর কি, মানে তেমন কিছু যা যা বললাম এর বাইরে কিছু নাই আর কি। আচ্ছা, তো আমরা তাহলে আমাদের আজকের ইয়াতে যাই। তো দেখো যে ইফেক্ট অন ওয়াটার সিমেন্ট রেশিওর আমরা তিনটা ইফেক্ট পড়বো। একটা হচ্ছে স্ট্রেংথের উপরে, আর ওয়ার্কেবিলিটির উপরে কি কি ইফেক্ট ফেলে, আর একটা হচ্ছে তোমার পোরোসিটির উপরে। মেইনলি এই তিনটা কংক্রিট প্রপার্টিজের উপরেই ওয়াটার সিমেন্ট রেশিও ইফেক্ট করে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, সেটা হচ্ছে স্ট্রেংথ। তো এই জায়গায় আমরা একটু কার্ভটা যদি দেখি, এই জায়গায় তোমাদের এইটুকু বাকি ছিল, আমি সেটা শেষ করে নতুন লেকচারে যাব। তোমরা যদি খেয়াল করো এখানে বাম সাইডে যে গ্রাফটা আঁকা হয়েছে ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে কম্প্রেসিভ স্ট্রেংথের, তো ডেফিনেটলি কালকের আলোচনা যদি বুঝে থাকো যে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ার সাথে সাথে কম্প্রেসিভ স্ট্রেংথ কিন্তু কমতে থাকে। সো এটা কিন্তু আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ আস্তে আস্তে ফল করতেছে আর কি। তো এই জায়গায় কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও মিনিমাম তোমার 0.38 না নিলে কিন্তু হাইড্রেশন হবে না, যে আলোচনাগুলো অলরেডি এখানে তোমাদের গতদিনই বলা হয়েছিল আর কি। আর এখানে খেয়াল করো আরেকটা জিনিস, এখানে ডট ডট দিয়ে দুইটা কার্ভ আঁকা আছে। প্রথমটা হচ্ছে তোমার ভাইব্রেশন আর পরেরটা হচ্ছে হ্যান্ড কম্প্যাকশন। দুইটাই বলা হয়েছে যে ইনসাফিসিয়েন্টলি কম্প্যাক্টেড কংক্রিট, অর্থাৎ কোনোভাবে হয়তো তোমার কম্প্যাকশনটা প্রপারলি হয় নাই, কিন্তু যতই বলো ইনসাফিসিয়েন্টলি কম্প্যাক্টেড কংক্রিট, এই দুটার মধ্যে ভাইব্রেশনটা কিন্তু উপরে থাকবে, কারণ ভাইব্রেটর দিয়ে তুমি যে এই কম্প্যাকশনটা করবা সেটা কিন্তু ইউনিফর্মলি মোটামুটি ভয়েডগুলো ফিল আপ হয়ে যাবে। আর হ্যান্ড কম্প্যাকশনে কিন্তু সেটা ইউনিফর্মলি হবে না, কারণ তোমার হ্যান্ডের কম্প্যাকশন করতেছো হ্যান্ড দিয়ে ম্যানুয়ালি, সো সেইটা
তোমার কিছু ভয়েড থেকেই যায়, যতই তুমি বেটার করো না কেন, বা ইউনিফর্মিটি থাকে না, সবখানে সেম থাকে না। সো দেখো যে ভাইব্রেটর দিয়ে তুমি যদি কম্প্যাকশন করো সেটা কিন্তু কিছুটা উপরে, আর এটা কিন্তু কিছুটা নিচে, কম্প্রেসিভ স্ট্রেন্থ যদি খেয়াল করো আর কি। আর ওয়াটার সিমেন্ট রেশিও ল অনুযায়ী এটা আস্তে আস্তে ডিক্রিজ করতেছে, সেটাই এখানে দেখানো হয়েছে। ডান সাইডে যে ছবিটা দেখতেছো এটা একটা এক্সপেরিমেন্টাল স্টাডি, তোমাদের লতিফ স্যারের বই থেকে নেয়া। এখানে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা এইচ বা টাইম বসাই, ওয়াই অ্যাক্সিস বরাবর বসানো হয়েছে কম্প্রেসিভ স্ট্রেংথ, বামে মেগাপ্যাসকেল, ডানে পিএসআই। তো এখানে যদি খেয়াল করো তিনটা কার্ভ আসছে, তিনটা ওয়াটার সিমেন্ট রেশিওর জন্য। উপরেরটা 0.4, মাঝেরটা 0.53, আর নিচেরটা হচ্ছে 0.71। অর্থাৎ তিনটা কংক্রিট বানাইছে, তিনটার ওয়াটার সিমেন্ট রেশিও এখানে বলা আছে। আর এই তিনটা কংক্রিটের বাকি সব কিছু সেম, যেমন অ্যাগ্রিগেটের, ফাইন অ্যাগ্রিগেটের পরিমাণ বলো, কোর্স অ্যাগ্রিগেটের পরিমাণ বলো, সবই সেম, জাস্ট ওয়াটার সিমেন্ট রেশিওটা ডিফারেন্ট। খেয়াল করলে দেখবা যেটার ওয়াটার সিমেন্ট রেশিও কম সেটা কিন্তু উপরে আছে, অর্থাৎ সেটার কিন্তু স্ট্রেংথ বেশি। আর যেটা সব থেকে কম ছিল ওয়াটার সিমেন্ট রেশিও, ওর স্ট্রেংথ কিন্তু কম। সো এখানে জাস্ট তোমাদের এতটুকু জানলেই হচ্ছে। আর 0.53টা যেহেতু এটা মাঝামাঝি, তো এটা কিন্তু মাঝখানেই আসছে আর কি। অর্থাৎ ওয়াটার সিমেন্ট রেশিও যার কম তার বেটার স্ট্রেংথ। তবে এখানে যদি তোমাদেরকে প্রশ্ন করা হইতো যে 0.38 এর নিচে, তাহলে কিন্তু এই কথাটা ভ্যালিড হইতো না, বা এই সূত্রটা ভ্যালিড হইতো না আর কি। সো এখানে 0.4, 0.53 আর 0.71, এটা একটা এক্সপেরিমেন্টাল স্টাডি, তোমাদের এখানে জাস্ট বোঝানোর জন্য, আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে ভ্যারি করে। এই কার্ভটাও বাকি ছিল তোমাদের। এক্স অ্যাক্সিসে এখানে হচ্ছে এইজ বা ডেজ, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে পার্সেন্টেজ অফ স্ট্রেংথ। এখানে আসলে 28 ডেজ স্ট্রেংথ হবে না, এখানে হচ্ছে পার্সেন্টেজ অফ স্ট্রেংথ, 28 ডেজটা হবে না আর কি। এখানেও আমরা তিনটা কংক্রিট বানাইছি। প্রথম কংক্রিটটা 0.4 ওয়াটার সিমেন্ট রেশিওর, সেকেন্ডটা 0.6, থার্ডটা হচ্ছে 0.8। তো এটার ক্ষেত্রে একই কথা, আমরা এখানে আমরা 4টা দিনের স্ট্রেংথ বের করছি, 1 ডে, 3 ডেজ, 7 ডেজ, 28 ডেজ। একইভাবে 0.6 এর জন্য আমরা এটা বের করছি, অর্থাৎ আমরা 4 দিনের স্ট্রেংথ বের করছি প্রত্যেকটার। খেয়াল করলে দেখবা যে 0.4 এরটা কিন্তু সব থেকে বেশি আসবে স্ট্রেংথ। তুমি যদি খেয়াল করো এটা আর্লি ডেজে ইফেক্টিভ হয় বেশি। খেয়াল করো একদিন এটা কিন্তু 20-র কাছাকাছি, আর যখন 0.6 এ যাচ্ছি তখন কিন্তু উপরেরটা থেকে কিছুটা কমে গেছে। আবার একই কথা কিন্তু এটার ক্ষেত্রেও 3 দিনের দিন দেখো এটা প্রায় 50%-এর উপরে আছে, অর্থাৎ 55% বা 60%-এর কাছাকাছি। 0.4 বলে এটা একটু বেশি, আর 0.6 দেখো সেটা একটু নিচে নেমে গেছে, আর এটা আরেকটু নিচে নেমে গেছে। এটাও একটা এক্সপেরিমেন্টাল স্টাডি আর কি। 7 ডেজ এর ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে মোটামুটি 70%-এর কাছাকাছি স্ট্রেংথ যায়। তো যেহেতু এটার ওয়াটার সিমেন্ট রেশিও কম, এটা কিন্তু 80%-এর কাছাকাছি গেছে। 0.6 এটার ক্ষেত্রে 70%-এর কাছাকাছি, 0.7-এর ক্ষেত্রে আরেকটু কম। আর এটা হচ্ছে 28 ডেজ। এখানে জাস্ট থিওরিটিক্যালি 100% দেখাইছে, বাট 100% কিন্তু 28 দিনে ওইভাবে অ্যাচিভ করা যায় না। তো আমরা জানি যে আমাদের টাইম যত যাবে তত আমাদের স্ট্রেংথ বাড়তে থাকবে। তো ম্যাক্সিমাম আমরা যেহেতু 28 থিওরিটিক্যালি 100 ধরি, তো ওরা এখানে 100 দেখাইছে আর কি। তো এই দুইটা কার থেকে আমরা বুঝতে পারলাম যে ওয়াটার সিমেন্ট রেশিও আমাদের বাড়লে স্ট্রেংথ হচ্ছে কমবে আর কি। তো তোমাদের এইটুকু ছিল গত দিনের লেকচার। তো আমরা আজকে বাকি ইফেক্টগুলা পড়বো। যেমন এখন আমি পড়বো হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিওর যে ইফেক্ট ফেলে যেটা ওয়ার্কেবিলিটির উপরে সেইটা, এবং পোরোসিটির উপরে। এটার পরে আমাদের এই ডিসকাশনটা শেষ হবে, তারপর আমরা অ্যাডমিক্সচার টপিকে চলে যাব আর কি। তো আমাদের আজকের লেকচার নাম্বার 18, আমাদের আজকের লেকচার নাম্বার এখান থেকে শুরু। তো আমি শুরু করতেছি। দেখো, ইফেক্ট অন ওয়াটার সিমেন্ট রেশিও। আমরা একটু আগেই দেখলাম যে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে স্ট্রেংথের বিপরীত সম্পর্ক, তবে ওয়ার্কেবিলিটির সাথে সেই সম্পর্কটা কিন্তু প্রপোর্শনাল, অর্থাৎ তোমার ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে ওয়ার্কেবিলিটি বাড়বে আর কি। তো ফার্স্টে আমি ওয়ার্কেবিলিটিটা একটু মনে করাই দিতে চাই, তোমাদের অলরেডি আমি এটা ডিটেইলস পড়াইছিলাম। তো এখানে তারপরে সংজ্ঞাটা দেয়া আছে যে ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট মিনস দ্য অ্যাবিলিটি অফ কংক্রিট টু পারফর্ম কংক্রিটিং প্রসেস লাইক মিক্সচিং, প্লেসিং, ট্রান্সপোর্টিং, কম্প্যাক্টিং উইথ ইজ অ্যান্ড উইদাউট সেগ্রিগেশন। অর্থাৎ
তুমি কংক্রিটিং যে প্রসেসগুলো আছে যেমন মিক্সিং, প্লেসিং, ট্রান্সপোর্টিং বা কম্প্যাক্টিং, এই কাজগুলা তুমি কতটা সহজে করতে পারতেছো এবং তোমার কংক্রিট মিক্সগুলা এই কাজগুলোর সময় কোনো ধরনের কংক্রিট মিক্সের সেপারেশন হবে না। এই কাজগুলো তুমি যত সহজে করতে পারবা ওটাকেই বলা হচ্ছে ওয়ার্কেবিলিটি। সেকেন্ডে বলা আছে দেখো, ইন আদার ওয়ার্ডস ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট মিনস দ্য অ্যাবিলিটি অফ কংক্রিট টু ওয়ার্ক ইজিলি। অর্থাৎ তুমি একটা কংক্রিটকে কত সহজে এটা নিয়ে কাজ করতে পারতেছো, এই কাজগুলো আর কি, ওই অ্যাবিলিটিটাকেই বলা হয় ওয়ার্কেবিলিটি আর কি। সো আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে হাই ওয়াটার সিমেন্ট রেশিও যদি হয় তাহলে সেটার ওয়ার্কেবিলিটি বেশি হবে। হাই ওয়াটার টু সিমেন্ট রেশিও লিডস টু হাইয়ার ওয়ার্কেবিলিটি। হাই ওয়াটার সিমেন্ট রেশিও হলে ওয়ার্কেবিলিটি বেশি হবে, এটার কারণ হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি মানে হচ্ছে তোমার ওয়ার্কেবিলিটি বেশি। এটার পিছনে কারণ যেটা, ইন্টার পার্টিকেলের যে লুব্রিকেশনটা সেটা বেড়ে যায়, কারণ ওয়াটার সিমেন্ট রেশিও বাড়া মানে কিন্তু পানি বাড়া, আলটিমেটলি দেখো উপরে পানি আছে এই জন্য আর কি। সো কংক্রিটের মধ্যে তোমার ওয়াটারটা লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। তোমাদেরকে এটা আগেও বলছিলাম যে এই ওয়াটারটাই কিন্তু সিমেন্টের সাথে সিমেন্ট পেস্ট বানায়, এই সিমেন্ট পেস্টটা অ্যাগ্রিগেটের চারপাশে সারফেসে লেগে থাকে, লুব্রিকেশন করে আর কি। সো কংক্রিটের মধ্যে এই ওয়াটারের ফাংশনটা হচ্ছে লুব্রিকেশন করা, লুব্রিকেশনটা বাড়ানো আর কি। ওয়াটার বাড়ার কারণে এটা বেড়ে যায়। সিমিলারলি lower water to cement ratio leads to lower workability because there is lack of interparticle lubrication। উল্টাটা আর কি, যদি ওয়াটার সিমেন্ট রেশিও কমে যায় তার মানে ওয়াটারের পরিমাণ কমে গেলে ইন্টারপার্টিকেল লুব্রিকেশন সেটা হচ্ছে কমে যায়। 3 নম্বর পয়েন্টটা দেখো যে ওয়াটার সিমেন্ট রেশিও সাধারণত 0.4 থেকে 0.6 রাখা হয়, তবে এটা কিন্তু ডিপেন্ড করতেছে তোমার স্ট্রেংথ কতটুকু তুমি চাচ্ছ এবং ওয়ার্কেবিলিটি কতটুকু চাচ্ছ সেইটার উপরে। তবে দেখো কোনো অবস্থাতেই 0.38 এর নিচে নামা যাবে না, এমনকি 0.4টাও আসলে আমরা রাখি না, আমরা আইডিয়ালি হচ্ছে 0.45 থেকে 0.5, এটা 0.45 থেকে 0.6 বলতে পারো আর কি। এটা আবারও বলতেছি, এটা ডিপেন্ড করে তোমার স্ট্রেংথ কতটুকু হবে, তোমার ওয়ার্কেবিলিটি কেমন চাচ্ছ সেটার উপরে। তবে একটা জিনিস মাথায় রেখো, যদি তুমি অ্যাডমিক্সচার ইউজ করো তবে এই পানির পরিমাণটা আরো কমানো যায়। যদি অ্যাডমিক্সচার ইউজ করো পানির পরিমাণ কমানো যায়। এখন বলতে পারো যে এটা যদি কমাই দেই তাহলে তো আমাদের ওয়ার্কেবিলিটি পাবো না। কথা হচ্ছে অ্যাডমিক্সচারটাই তোমাকে ওয়ার্কেবিলিটি প্রোভাইড করে দিবে কম ওয়াটার সিমেন্ট রেশিওতে, যেটা নিয়ে আমি অ্যাডমিক্সচারে বলবো একটু পরে। ইন জেনারেল যদি তুমি অ্যাডমিক্সচার ইউজ না করো তাহলে কিন্তু এই রেশিওটা ঠিক আছে, 0.4 থেকে 0.6 ওয়াটার সিমেন্ট রেশিও সাধারণত এইভাবে ভ্যারি করে। But its selection depends on the requirement of workability in different exposure conditions and nature of work। এটা ডিপেন্ড করতেছে তুমি কতটুকু ওয়ার্কেবিলিটি চাচ্ছ আসলে সেটার উপরে। At this workability, এই workability the mixture has sufficient water for hydration as well as for providing ease in concreting process like mixing, placing, transporting and compacting। এই ওয়াটার সিমেন্ট রেশিওর ভিতরে একটা সার্টেন পার্সেন্টেজ কাজ করে হাইড্রেশনের জন্য, যেটা হচ্ছে 0.38, আর এক্সট্রা যেটা থাকতেছে সেটা তোমাকে ওয়ার্কেবিলিটি প্রোভাইড করতেছে। এই জন্য বলছে দেখো এটার হাইড্রেশনের জন্য সাফিসিয়েন্ট ওয়াটার আছে এই ওয়াটার সিমেন্ট রেশিওতে, এটার মধ্যে যে কোনো একটা তুমি নিলে, আর বাকিটা কাজ করে তোমার তোমার এইটাতে সুবিধা করে আর কি, কংক্রিটিং প্রসেস লাইক মিক্সিং, প্লেসিং, ট্রান্সপোর্টিং এন্ড কম্প্যাক্টিং, অর্থাৎ ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য বাকিটা কাজ করে আর কি। তো এটাই বলতেছিলাম, কারণ ওয়াটারটা হচ্ছে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে, এবং লুব্রিক্যান্ট হিসেবে কাজ করার মানেই হচ্ছে তোমার এদের মধ্যে যে ইন্টারনাল ফ্রিকশন সেটা কমিয়ে ওয়ার্কেবিলিটিটাকে বাড়িয়ে দেয় আর কি। সো ওইটা ছিল আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওর উপরে ইফেক্ট। এখন আমরা দেখব ইফেক্ট অন পোরোসিটি। তো পোরোসিটি কাকে বলে বলো দেখি? কংক্রিটের পোরোসিটি কাকে বলে? বলতে পারবা পোরোসিটি কাকে বলে? পড়ো নাই এই টার্মটা? স্যার পড়ছি স্যার। স্যার এই যে ইয়েতে পোর
থাকার পরিমাণ মানে স্যার ইসে পোর থাকলে স্যার বেশি হলে হ্যাঁ, মানে তোমারটা ঠিক আছে, মানে কংক্রিটের অ্যাবজর্পশন মধ্যে বেশি হবে স্যার তাহলে কংক্রিটের পরে স্যার মধ্যে যেই পোরটা আছে সেই পোর স্পেসের ভেতর দিয়ে পানি পাস করে যেতে পারে, এরকম অবস্থা যদি হয় সেটাই হচ্ছে কিন্তু পোরোসিটি, মানে তোমার কংক্রিট পোরাস হয়ে যাবে যদি পানি পাস করে, ভেতরে যদি ভয়েড বেশি থাকে আর কি। সো এই ওয়াটার সিমেন্ট রেশিও কিভাবে পোরোসিটিকে এফেক্ট করে এটা যদি বলি, তাহলে একটু দেখো যে দ্য ওয়াটার দ্যাট ইজ নট কনজিউমড ইন হাইড্রেশন রিঅ্যাকশন, আমি কিন্তু বললাম যে ওয়াটারের একটা অংশ হাইড্রেশন রিঅ্যাকশন করবে আর একটা অংশ ওয়ার্কেবিলিটি দিবে। যেই ওয়াটারটা হাইড্রেশন রিঅ্যাকশনে কাজ করতেছে না, আর একটু অন্যভাবে বললে হাইড্রেশন রিঅ্যাকশন এবং লুব্রিকেশনে হেল্প করতেছে না, এক্সট্রা যে ওয়াটারটা, সেই ওয়াটারটা কিন্তু এই যে তোমার মাইক্রোস্ট্রাকচার যে পোর স্পেস আছে কংক্রিটের মধ্যে, নট অ্যাগ্রিগেট, আমি কিন্তু এখন বলতেছি কংক্রিটের মধ্যে, এই মাইক্রোস্ট্রাকচার পোর স্পেসের মধ্যে এই ওয়াটারটা জায়গা দখল করে আর কি। এই ওয়াটারটা জায়গা দখল করলে সমস্যা হয় যেটা, these pores make the concrete weaker due to lack of strength performing calcium silicate hydrate bonds। আমরা যেটা জানি যে আমাদের হাইড্রেশন আস্তে আস্তে প্রসেস হতে থাকে, আমাদের যে পোর স্পেস আছে সেই পোর স্পেসে এই ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট এই প্রোডাক্টগুলো জায়গা দখল করে, এবং এই প্রোডাক্টগুলো যত বেশি হবে তোমার কংক্রিট কিন্তু তত বেশি স্ট্রেংথ সম্পন্ন হবে, অথবা তোমার কংক্রিট কিন্তু তত বেশি কোহেসিভ হবে। সো এই পোর স্পেসে এই জিনিসটা থাকা উচিত, এই জিনিসটা থাকবে, কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও যদি বেশি হয় তাহলে এই জিনিসটার পরে থাকার কথা, এটার সাথে সাথে ওয়াটারও কিন্তু জায়গা দখল করবে। এখন চিন্তা করো যে যেইটা তোমার এইটা বেশি দখল করবে যেই কংক্রিটের মধ্যে, সেটার কিন্তু স্ট্রেংথ বেটার আসবে, আর যেটাতে তোমার এটার জায়গায় পানি পানি থাকবে ভয়েডের মধ্যে, ওইটাতে কিন্তু আগেটার তুলনায় কম পরিমাণে স্ট্রেংথ আসবে। কারণ তুমি চিন্তা করো ওয়াটারটা কিন্তু কিছুক্ষণ পরই ইভাপোরেশনের মাধ্যমে শুকায় যাবে, তো তাহলে কিন্তু তোমার ওই ভয়েড স্পেসটা ভয়েড স্পেসই থেকে যাচ্ছে। কিন্তু ওই ভয়েড স্পেসে যদি ওয়াটার না থেকে এইটা তৈরি করে রাখতা, তাহলে কিন্তু ওই ভয়েড স্পেসটা ফিল আপ হয়ে যেত, কারণ এটা তো আর ইভাপোরেট হয় না, কারণ এটা তো একটা জেলের মতো, এটা আলটিমেটলি সলিডিফাই হয়। সো এখানে ওইটাই বলতেছে যে এই পানিটা যদি জায়গা দখল করে থাকে তাহলে কিন্তু ভয়েডের পরিমাণ বেড়ে যাবে, আর তুমি যতই কম্প্যাকশন করো না কেন এই ভয়েডগুলো কিন্তু কিছু পোর অলওয়েজ কিন্তু থেকে যাবে কংক্রিটের মধ্যে। এই কথাটাই দেখো আমি যেটা বললাম যে বামেরটায় ওয়াটার সিমেন্ট রেশিও নিছো কম, আর ডানেরটায় ওয়াটার সিমেন্ট রেশিও নিছো বেশি। সো একটু খেয়াল করো এখানে কিন্তু পোরের পরিমাণ কম, এবং এই কালো যেটা দেখতেছো এই মাইক্রোস্ট্রাকচার পোর স্পেসের মধ্যে, সেটা কিন্তু এই ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট জেল, এইটা কিন্তু বেশি, মানে হাইড্রেশন প্রোডাক্টগুলো এখানে বেশি, তারপরও কিছু ভয়েড থেকে যাচ্ছে এগুলা, অর্থাৎ এখানে পানি জায়গা দখল করার স্পেস কম পাইছে আর কি। আর এটার ক্ষেত্রে পোর স্পেস বেশি, কারণ এটার ক্ষেত্রে হাই ওয়াটার সিমেন্ট রেশিও হলে যেটা হয় এই প্রোডাক্টগুলো ঠিকঠাক মতো কোহেসিভ নেচারটা পায় না আর কি, এই যে পরের পয়েন্টেই বলা আছে, at high water to cement ratio the gel formed is in poor physical structure। ওয়াটার সিমেন্ট রেশিও অতিরিক্ত হলে জেল তৈরি হবে ঠিকই, তবে তারা কিন্তু একটা পোর ফিজিক্যাল স্ট্রাকচারে থাকবে, অর্থাৎ পরে তারা জায়গা দখল করবে কিছু, আবার কিছু পানির জায়গা দখল করে ফেলবে, যার কারণে আলটিমেটলি একটা ভয়েড ক্রিয়েট করবে, ইভাপোরেশন হওয়ার পরে তোমার এই ভয়েডটা ক্রিয়েট হবে আর কি, অ্যান্ড বিকাম মোর পোরাস রেজাল্টিং ইন আ লোয়ার স্ট্রেংথ অফ কংক্রিট অ্যাট লেটার স্টেজ। আলটিমেটলি তোমার কংক্রিটে যখন ভয়েডের পরিমাণ বেড়ে যাবে ওটা কিন্তু তত বেশি পোরাস হবে আর কি। অর্থাৎ হাই ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে পোরোসিটির সম্পর্ক এইটা। তার মানে আজকে এবং কালকের আলোচনা থেকে আমরা এটা বুঝলাম যে আমাদেরকে একটা অপটিমাম সলিউশনে আসতে হবে, কারণ আমি দেখলাম যে ওয়াটার সিমেন্ট রেশিও আমি কম নিলে কিন্তু ওয়ার্কেবিলিটি পাবো না, তখন কিন্তু আমি প্রপারলি ফ্রেশ অবস্থায় কংক্রিটকে মেইনটেইন করতে পারবো না। আর যদি ফ্রেশ অবস্থায় কংক্রিটকে তুমি প্রপারলি কেয়ার না করতে পারো, ধরো তোমার কংক্রিটটা অনেক ড্রাই, কম্প্যাকশন প্রপারলি হলো না, তাহলে তুমি তার পোটেনশিয়াল স্ট্রেংথ গুলো কিন্তু পাবা না। সো ওয়ার্কেবিলিটিটাকে কিন্তু ঠিকঠাক রাখার জন্য ওয়াটার সিমেন্ট রেশিও বাড়াতে হচ্ছে। আবার আমরা বললাম ওয়াটার সিমেন্ট রেশিও যদি অতিরিক্ত বাড়ায় দাও বা বাড়িয়ে দিলে স্ট্রেংথের অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, এবং পোরোসিটির ক্ষেত্রে আমরা দেখলাম যে এই ধরনের মাইক্রোস্ট্রাকচারগুলো ভয়েড ক্রিয়েট করে একটা প্রবলেম করতেছে, কংক্রিটকে উইকার বানিয়ে দিচ্ছে। আমাদের একটা অপটিমাম সলিউশনে আসা লাগবে, যেটা আমরা মিক্স ডিজাইন থেকে পাবো,
আর আরেকটা সলিউশন তুমি পাবা ওয়াটার সিমেন্ট রেশিওকে ব্যালেন্স করার জন্য, সেটা হলো অ্যাডমিক্সচার। অর্থাৎ তুমি ওয়াটার সিমেন্ট রেশিও অ্যাডমিক্সচার ইউজ করলে ওয়াটারের পরিমাণ তুমি কমিয়ে দিতে পারবা, কিন্তু এমন ভাবে কমাই দিবে যেন তোমার ওয়ার্কেবিলিটিতে কোনো ইফেক্ট না হয়, উল্টা ওয়ার্কেবিলিটি বেড়ে যাবে। ওয়াটার সিমেন্ট রেশিও যদি কমে, ওয়াটার সিমেন্ট রেশিওকে কমিয়ে দিতে পারে অ্যাডমিক্সচার, কিন্তু ওয়ার্কেবিলিটির উপরে তার কোনো ইফেক্ট করে না, উল্টা ওয়ার্কেবিলিটিকে বাড়ায় কিছু কিছু অ্যাডমিক্সচার। আর ওয়াটার সিমেন্ট রেশিও যদি তুমি কমিয়ে দিতে পারো, আলটিমেটলি স্ট্রেংথও বেড়ে যাবে আর পোরোসিটির প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাবে। আমরা একটা সলিউশন পেতে পারি অ্যাডমিক্সচারের মাধ্যমে, অথবা আরেকটা যেটা বললাম যে মিক্স ডিজাইনের মাধ্যমে তুমি একটা অপটিমাম সলিউশনে পৌঁছাতে পারো, যে একটা মিনিমাম লেভেল ওয়াটার সিমেন্ট রেশিও রেখে ওয়ার্কেবিলিটিটাকেও ঠিক রেখে কিভাবে কাজ করা যায়। তো এখন আমরা অ্যাডমিক্সচারটা দেখব। আমাদের আজকের টপিক শুরু হলো অ্যাডমিক্সচার। এই টার্মটা তোমরা অনেক শুনছো ল্যাবে, আবার আমার ক্লাসেও মাঝে মাঝে শুনছো। এখন আমরা এটার ডিটেইলস ফাংশনগুলো কিভাবে কাজ করে সেটা দেখব। তো মাস্টার্স লেভেলে এটার উপরে একটা আলাদা চ্যাপ্টারই থাকে, তো এটা তোমাদের ওইভাবে দেখানো হয় না, তোমাদের জাস্ট এটার একদম বেসিকটা, অর্থাৎ কাকে বলে, ফাংশনটা কি এবং টাইপটা কি, এটা দেখানো হবে। সো এসিআই কোড একটা সংজ্ঞা দিয়ে দিছে অ্যাডমিক্সচারে। তো অ্যাডমিক্সচার ইজ এ ম্যাটেরিয়াল আদার দেন ওয়াটার, অ্যাগ্রিগেট, হাইড্রোলিক সিমেন্ট, এখানে অ্যাগ্রিগেট কথাটা আরেকবার চলে আসছে, used as an ingredient of a cementitious mixture to modify its freshly mixed setting or hardened properties and is added before or during mixing. আমি একটু বুঝাই বলি, অ্যাডমিক্সচারটা ওয়াটার, অ্যাগ্রিগেট, হাইড্রোলিক সিমেন্টের মতো ম্যাটেরিয়াল না, এটা আসলে একটু চেঞ্জ, আদার দেন ওয়াটার, অ্যাগ্রিগেট, হাইড্রোলিক সিমেন্ট। এটা আমরা অ্যাড করতেছি একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে টু মডিফাই ইটস ফ্রেশলি মিক্সড সেটিং অর হার্ডেন প্রপার্টিস। খেয়াল করো, তিনটা প্রপার্টিকেই কিন্তু চেঞ্জ করতে পারে। ফ্রেশলি মিক্সড অর্থাৎ ফ্রেশ কংক্রিটের প্রপার্টিকে যদি চেঞ্জ করতে চাও তুমি চেঞ্জ করতে পারবা। ফোর্সে তুমি চাচ্ছ ওয়ার্কেবিলিটি বাড়িয়ে দিবা, তুমি বাড়িয়ে দিতে পারবা। তুমি চাচ্ছ সেগ্রিগেশনকে তুমি কন্ট্রোল করবা, তুমি অ্যাডমিক্সচার অ্যাড করলে সেগ্রিগেশন কন্ট্রোল করতে পারবা। ব্লিডিং প্রবলেম হচ্ছে, তুমি ব্লিডিং প্রবলেম সলভ করার জন্য অ্যাডমিক্সচার ইউজ করতে পারবা। এগুলো কিন্তু ফ্রেশ প্রপার্টিস কংক্রিটের, তোমাদেরকে পড়াইছি এগুলা। এছাড়াও তুমি শুধু ফ্রেশ প্রপার্টি না, তুমি সেটিং প্রপার্টিকেও চেঞ্জ করতে পারো, মডিফাই করতে পারো। কিছু অ্যাডমিক্সচার ইউজ করলে তুমি সেটিং টাইম কমাতে পারবা, কিছু অ্যাডমিক্সচার ইউজ করলে তুমি সেটিং টাইম বাড়াতে পারবা। সো সেটিং প্রপার্টিকে মডিফাই করা যাবে। হার্ডেন প্রপার্টিস, তুমি যদি চাও তোমার কংক্রিটে যা স্ট্রেংথ আসতেছে ওইটার থেকেও স্ট্রেংথ বাড়িয়ে দিবা, অথবা তুমি যদি চাও তোমার আর্লি স্ট্রেংথ বাড়িয়ে দিবা, তাহলেও কিন্তু তুমি অ্যাডমিক্সচার অ্যাড করে সলিউশন পেতে পারো। তুমি যদি তোমার কংক্রিটের ফ্রেশ প্রপার্টি, সেটিং প্রপার্টি, হার্ডেন প্রপার্টিকে মডিফাই করতে চাও, তাহলে তোমাকে অ্যাডমিক্সচার ইউজ করতে হবে, এবং এটাকে অবশ্যই বিফোর অর ডিউরিং মিক্সিং, মিশানোর, কংক্রিট বানানোর আগে অথবা মিশানোর সময় অ্যাড করতে হবে আর কি। তার মানে এইটা কিন্তু আবার বুঝো না যে অ্যাডমিক্সচার অ্যাড করলে এই তিনটা প্রপার্টি চেঞ্জ হবে। এক একটা অ্যাডমিক্সচার এক এক রকম ফাংশন করে। যেমন আমাদের রোগ হলে আমরা যে বিভিন্ন ওষুধ খাই, তো একটা ওষুধ খাইলেই তো ধরো আমার সবকিছু ঠিক হয়ে গেল না। ধরো তোমার জ্বর, কাশি সবকিছু একসাথে হয়েছে, এটার জন্য তো একটা ওষুধ না, জ্বরের জন্য আলাদা ওষুধ, কাশির জন্য আলাদা ওষুধ, পার্টিকুলার রোগের জন্য পার্টিকুলার ওষুধ। এইটার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। ফ্রেশ প্রপার্টি চেঞ্জ করার জন্য এক ধরনের অ্যাডমিক্সচার আছে, আবার ফ্রেশ প্রপার্টিজের মধ্যে কিন্তু অনেক টাইপের ফ্রেশ প্রপার্টি আছে। তো তোমাকে কিন্তু অ্যাডমিক্সচারটা ওইভাবে সিলেক্ট করতে হবে। কিছু অ্যাডমিক্সচার ওয়ার্কেবিলিটি বাড়াবে, কিছু অ্যাডমিক্সচার সেগ্রিগেশন কমাবে, কিছু অ্যাডমিক্সচার ব্লিডিং কমাবে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা টাইপ অনুযায়ী নিতে হবে। আবার সেটিং প্রপার্টির জন্য কিছু অ্যাডমিক্সচার তোমার সেটিং টাইম ফাস্ট করবে, কিছু কমাবে, কিছু স্ট্রেংথ বাড়াবে। সো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আছে। এখন আমরা ফাংশনগুলো দেখি। ফাংশনস অফ অ্যাডমিক্সচার একটু খেয়াল করো। যেটা বলতেছিলাম সব থেকে অ্যাডমিক্সচারের মানে ইফেক্টিভ যে কাজটা সেটা হলো ইনক্রিজ ওয়ার্কেবিলিটি। দেখো ওয়ার্কেবিলিটিকে বাড়িয়ে ফেলবে, এটা কিন্তু ফ্রেশ প্রপার্টিস, উইদাউট ইনক্রিজিং ওয়াটার কন্টেন্ট। চিন্তা করছো, একটু আগে আমরা পড়তেছিলাম যে ওয়াটার না বাড়লে তো লুব্রিকেশন বাড়ে না। এই অ্যাডমিক্সচার গুলো এমন এক ধরনের অ্যাডমিক্সচার যারা কিন্তু ওয়ার্কেবিলিটিকে বাড়িয়ে দিতে পারে ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ানো ছাড়াই। এমনকি বাড়ানো না, ওয়াটারের পরিমাণ কমিয়েও দিতে পারে।
মানে এতক্ষণ যে ল গুলো পড়তেছিলাম সেটার কিন্তু পুরো বিপরীত। অর্থাৎ এই অ্যাডমিক্সচার গুলো একটা কেমিক্যালের মতো থাকে ম্যাক্সিমাম কেসে, মিনারেল অ্যাডমিক্সচারও আছে। এরা তোমার লুব্রিকেশন বাড়িয়ে দিবে কংক্রিটের মধ্যে। তো তোমার এটার জন্য পানি আর বাড়ানো লাগবে না, এমনকি তুমি পানি কমিয়েও ওয়ার্কেবিলিটি বাড়াতে পারবা। সো একটা সলিউশন কিন্তু তুমি পেলা একটু আগে যে প্রবলেম দেখতেছিলা। আর যদি তুমি ওয়াটারের পরিমাণ কমিয়ে দাও তাহলে কিন্তু তোমার কংক্রিটটা ডিউরেবলও হবে, স্ট্রেংথও বেশি হবে। তো এটা যদি তোমার লাগে, তুমি দেখতেছো যে কোনোভাবেই তুমি ওয়ার্কেবিলিটিটা তুমি যেটা চাচ্ছ সেটা পাচ্ছ না, আবার তুমি যে স্ট্রেংথ চাচ্ছ সেটার সাথে মিট করতেছে না ওয়াটার সিমেন্ট রেশিও, তখন তোমাকে অ্যাডমিক্সচার ইউজ করতে হবে। কিন্তু যদি তোমার সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তো যে তুমি একটা ওয়াটার সিমেন্ট রেশিও সিলেক্ট করলা, ওইটাতেই তুমি যে ওয়াটার ওয়ার্কেবিলিটি চাচ্ছ সেটা পেয়ে গেছো, আবার ওইটাতেই তুমি স্ট্রেংথ পেয়ে গেছো, তাহলে কিন্তু আর এই অ্যাডমিক্সচার ইউজ করার দরকার নাই। কারণ তোমার জ্বর না হইলে তো তুমি ওষুধ খাবা না, বিষয়টা অনেকটা এরকম আর কি। যখন লাগবে তখন আমরা ইউজ করব। তোমার যদি কন্ডিশন এমন হয় যে তোমার স্ট্রেংথ লাগবে অনেক বেশি, কিন্তু তোমার ওয়াটারের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য স্ট্রেংথ কমে যাচ্ছে, আবার ওয়ার্কেবিলিটি তোমার অনেক কম, তখন তোমাকে এটা ইউজ করতে হবে। পরের টার্ম দেখো যে রিটার্ড অর অ্যাক্সেলারেট টাইম অফ ইনিশিয়াল সেটিং। তুমি যদি ইনিশিয়াল সেটিংকে রিটার্ড করতে চাও, পেছাতে চাও, অথবা অ্যাক্সেলারেট করতে চাও, তো এই দেখো সেটিং প্রপার্টিকে চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে অ্যাডমিক্সচার ব্যবহার করতে হবে। তো আমরা যদি চাই যে আমাদের কংক্রিটটা সেটিংটা একটু ডিলে করুক, এটা কখন আমরা চাই? ধরো তোমার কংক্রিট সাইট থেকে তুমি কংক্রিটটাকে নিয়ে যেয়ে, মানে কংক্রিট প্ল্যান্ট থেকে তুমি কংক্রিট সাইটে নিয়ে যাচ্ছ, এটার মধ্যবর্তী ডিস্টেন্স মনে করো 6 ঘন্টা লাগবে তোমার। এখন তোমার কংক্রিটের সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম টেস্ট করে দেখছো ওটা 1 ঘন্টার মধ্যেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এখন তোমাকে কিন্তু ইচ্ছা করে তখন ডিলে করাতে হবে সেটিংটা। তুমি যদি ওই অবস্থায় রেডিমিক্স প্ল্যান্টগুলোর যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু ভিতরে ঘুরতে থাকে, ইচ্ছা করে ওটাকে প্লাস্টিক রাখা হয়। তোমার যদি এরকম কন্ডিশন থাকে যে তুমি সেটিংটাকে অস্বাভাবিকভাবে ডিলে করতে চাচ্ছ, তখন কিন্তু কিছু অ্যাডমিক্সচার পাওয়া যায় যেগুলো সেটিংটাকে ডিলে করে দেয়। অথবা তুমি তোমার সাইটে চলে আসছো, এখন ধরো তুমি কাস্টিং করবা, কিন্তু তোমার এর মধ্যে একটা অন্য কাজ পড়ে গেছে, প্রজেক্টেরই অন্য একটা কাজ পড়ে গেছে, তখন তো তুমি কাস্টিংটা করতে পারলা না, তখন তোমাকে সেটিংটাকে ডিলে করতে হবে। তো এই ধরনের ইচ্ছাকৃতভাবে যদি তুমি ডিলে করতে চাও সেটিং, তখন তুমি অ্যাডমিক্সচার ইউজ করতে পারো। আবার অ্যাক্সেলারেট যদি করতে চাও, ফরসে তুমি এখন একটা শীত প্রধান দেশে আছো, ওইখানে তোমাকে কংক্রিটিং করতে হবে, তাহলে তোমার কাজটা কিন্তু তাড়াতাড়ি করা দরকার, না হলে কিন্তু ওখানে মানে যথেষ্ট বরফ হয়ে যাওয়ার চান্স আছে, ওয়েদার কন্ডিশন তোমাকে পারমিট করতেছে না, তখন কিন্তু তোমাকে সেটিংটা অ্যাক্সেলারেট করতে হবে। ওই ক্ষেত্রে তুমি অ্যাক্সেলারেটিং যে ইনিশিয়াল সেটিং টাইমকে অ্যাক্সেলারেট করে এমন অ্যাডমিক্সচার ইউজ করতে হবে। আবার ধরো তুমি তোমার খুব তাড়াতাড়ি প্রজেক্ট শেষ করতে হবে, মানে খুব তাড়া পড়ে গেছে, তখন কিন্তু তোমাকে অ্যাক্সেলারেট করতে হবে সেটিং টাইমটা। আবার ধরো তুমি আন্ডার ওয়াটার কংক্রিটিং করতে গেছো, সেখানেও তোমার মানে তাড়াতাড়ি ফাস্ট কনস্ট্রাকশন করতে হয়, সেখানেও কিন্তু তোমার এই ধরনের অ্যাডমিক্সচার বেশি ইউজ করা হয়। অর্থাৎ আমরা আমাদের সুবিধা যখন যখন আমাদের লাগবে তখনই আমরা অ্যাডমিক্সচার দিব। নর্মালি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো দরকার নেই। রিডিউস সেগ্রিগেশন। তুমি এখানে কংক্রিট মিক্স ডিজাইন করার সময়, কংক্রিটটা মেশানোর সময় ধরো টের পাইছো যে এখানে সেগ্রিগেশন হতে পারে, বা এক্সপেক্ট করতেছো, বা তুমি শিওর হতে চাচ্ছ যে তোমার কংক্রিটে কোনো সেগ্রিগেশন থাকবে না, তাহলে এই রিডিউস সেগ্রিগেশন করার জন্য এক ধরনের অ্যাডমিক্সচার আছে, সেটা ইউজ করতে হবে। খেয়াল করো এটা কিন্তু একটা ফ্রেশ প্রপার্টি। আর সেকেন্ড পয়েন্টটা ছিল সেটিং প্রপার্টি। তো দেখো প্রত্যেকটা জিনিসকে মডিফাই করতে পারে পার্টিকুলার অ্যাডমিক্সচার। মডিফাই দ্য রেট অর ক্যাপাসিটি অফ ব্লিডিং। তুমি যদি ব্লিডিং ক্যাপাসিটি মনে করো যে তুমি এক্সপেক্ট করতেছো ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হয়ে গেছে, তো ব্লিডিং হওয়ার চান্স আছে, বা ব্লিডিং তুমি চাচ্ছ না, মানে রেটটাকে কমাতে চাচ্ছ, এই ব্লিডিং রেটটাকে মডিফাই করার জন্য অ্যাডমিক্সচার ইউজ করতে পারো। অ্যাক্সেলারেট দ্য রেট অফ স্ট্রেংথ ডেভেলপমেন্ট অ্যাট আর্লি স্টেজ। তুমি যদি আর্লি স্টেজে স্ট্রেংথ চাচ্ছ তাড়াতাড়ি, অর্থাৎ আর্লি স্ট্রেংথটাকে অ্যাক্সেলারেট করতে চাচ্ছ, ফরসে 3 দিনে আমরা 70% স্ট্রেংথ কিন্তু পাই, কিন্তু তুমি চাচ্ছ 3 দিনে 90% স্ট্রেংথ অ্যাচিভ করতে, অসম্ভব না। তুমি একটা অ্যাডমিক্সচার অ্যাড করো অ্যাক্সেলারেটিং, ওরা কিন্তু তোমাকে তাড়াতাড়ি, মানে এই অ্যাডমিক্সচার গুলো এমন ধরনের অ্যাডমিক্সচার যেটা তোমার হাইড্রেশন ফাস্ট করে ফেলবে। হাইড্রেশন মানে এরা এমন একটা কেমিক্যাল যেটা অ্যাড করা মাত্র হাইড্রেশন রিঅ্যাকশনের যে রেট নর্মালি যেটা থাকে সেটা থেকে অনেক গুণ বেড়ে যাবে। এটা আলটিমেটলি তুমি 3 দিনের জায়গায়
3 দিনেই দেখা যাবে 70% না তুমি 90% স্ট্রেংথ পেয়ে গেছো। তো এটা কিন্তু স্ট্রেংথ প্রপার্টিকে, এই যে হার্ডেন প্রপার্টিকে মডিফাই করলো। ডিক্রিজ পারমিয়েবিলিটি অফ কংক্রিট। তোমার কংক্রিটে মনে করো যে কংক্রিটটা ওয়াটারের এক্সপোজে আছে, সেখানে তোমার পারমিয়েবিলিটি প্রবলেম হতে পারে, অর্থাৎ তোমার পানি ভেতর থেকে পাস করতে পারে। তো তখন কিন্তু তুমি পারমিয়েবিলিটিকে কমানোর জন্য তুমি এই ধরনের অ্যাডমিক্সচার ইউজ করতে পারো। এটাও কিন্তু হার্ডেন্ডের মধ্যে পড়ছে। রিটার্ড অর রিডিউস হিট ইভলিউশন ডিউরিং আর্লি হার্ডেনিং। তোমার কংক্রিটটা ধরো হিউজ অ্যামাউন্ট অফ কংক্রিট কাস্টিং করলে আমি বলেছিলাম যে সেখানে প্রচুর হিট আসে। তো তোমার কংক্রিটে যদি প্রচুর হিট আসে, এখন তুমি যদি চাও যে এই হিট ইভলিউশনটা একটা প্রবলেম এবং তোমার থার্মাল ক্র্যাকিং করার চান্স আছে তোমার স্ট্রাকচারে, তুমি যদি মনে করো যে এই হিটটাকে কন্ট্রোল করা দরকার, তুমি মিশানোর আগেই তুমি একটা অ্যাডমিক্সচার অ্যাড করার ডিসিশন নিতে পারো। কারণ অ্যাডমিক্সচার অ্যাড করলে এই হিটের যতটুকু হিট জেনারেট করার কথা ছিল ওটার অর্ধেকেরও কম 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 হচ্ছে তোমার আসতে পারে আর। অর্থাৎ সবকিছুর একটা বেটার সলিউশন দিচ্ছে আমাদেরকে। ইনক্রিজ স্ট্রেংথ, শুধু আর্লি স্ট্রেংথ না, লেটার স্ট্রেংথও যদি চাও বাড়াতে, সব রকম স্ট্রেংথ, তোমার যদি টেনসাইল দরকার পড়ে, ফ্লেক্সারাল দরকার পড়ে, কম্প্রেসিভ দরকার পড়ে, তুমি অ্যাডমিক্সচার ইউজ করতে পারো। আচ্ছা, আলটিমেটলি এখানে দেখো এই পয়েন্টে যেটা বলা হয়েছে, তোমার কংক্রিট যদি সল্ট অ্যাটাকের কানেকশনে থাকে, সালফেট এবং ক্লোরাইড এটা কংক্রিটে কিন্তু ক্ষতি করে। তো তোমার কংক্রিট যদি এই ধরনের জায়গায় থাকে, তাহলে আমরা বলেছিলাম যে স্পেশাল টাইপের সিমেন্ট আমরা ইউজ করি। তোমাদেরকে সিমেন্ট টাইপ 5 ছিল, তোমাদের মনে আছে কিনা? টাইপ নাম্বার 5-এ কিন্তু ছিল তোমার সেটা সালফেট রেজিস্টিং সিমেন্ট কিন্তু। তো তুমি যদি চাও যে সিমেন্ট চেঞ্জ করবা না, অ্যাডমিক্সচার অ্যাড করে সলভ করতে পারো। এই কিছু অ্যাডমিক্সচার আছে এই ধরনের কেমিক্যাল থেকে তোমাকে হেল্প করবে। এইটার দেখো এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ যে কন্ট্রোল এক্সপ্যানশন কজ বাই রিঅ্যাকশন অফ অ্যালকালাইজ উইথ পোটেনশিয়ালি রিঅ্যাক্টিভ অ্যাগ্রিগেট। এই অ্যালকালাইজের সাথে অ্যাগ্রিগেটের একটা রিঅ্যাকশন হয়, এটা আমি তোমাদের নেক্সট দিন আরো ডিটেলস পড়াবো। অ্যালকালাইজের সাথে অ্যাগ্রিগেটের একটা রিঅ্যাকশন হয়, যার কারণে তোমাদের কংক্রিটে এক্সপ্যানশন আসতে পারে, কংক্রিট দৈর্ঘ্যে বেড়ে যায়। কংক্রিট সেটিং যখন হয়ে যায়, শক্ত হয়ে যায়, হার্ড এন্ড কংক্রিট, তো এখানে অ্যালকালাইজ আসে হচ্ছে সিমেন্ট পেস্ট থেকে। সিমেন্ট পেস্ট থেকে অ্যালকালাইজ আসে, সেটার সাথে অ্যাগ্রিগেটের একটা রিঅ্যাকশন হয় পানির উপস্থিতিতে। সেখানে তোমার কনক্রিটটা এক্সপ্যান্ড করতে পারে। এক্সপ্যান্ড করার কারণে কনক্রিট ফেটে যায়, সারফেস বা ভেতর থেকে ফেটে যায়, অ্যাগ্রিগেট ক্ষতি হয়, অ্যাগ্রিগেট ক্ষতিগ্রস্ত হয় আর কি। এই ধরনের যদি এক্সপ্যানশন হয়, তুমি এক্সপেক্ট করো যে এটা চাচ্ছ না, তাহলে তুমি এই অ্যাডমিক্সচার ইউজ করলে এই ধরনের অ্যালকালাই সিলিকা রিঅ্যাকশনকে প্রিভেন্ট করতে পারে। এই অ্যালকালাই এবং অ্যাগ্রিগেটের মধ্যে যে রিঅ্যাকশন হওয়ার কথা সেটার হয় না, আলটিমেটলি এক্সপ্যানশনটাও হয় না। ইমপ্রুভ ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। তোমার কংক্রিট সারফেসে যদি অ্যাব্রেশন রেজিস্ট্যান্স দরকার পড়ে বা ইম্প্যাক্টের এগেনস্টে কাজ করাতে চাও, সারফেসটাকে অনেক শক্ত বানাতে চাও, তাহলেও কিন্তু তুমি এই ধরনের কিছু অ্যাডমিক্সচার আছে সেগুলো ইউজ করে সেটার প্রপার্টি তুমি আনতে পারো। ইনক্রিজ বন্ড অফ কংক্রিট টু স্টিল রিইনফোর্সমেন্ট। আমরা জানি যে স্টিলের সাথে কংক্রিটের একটা বেটার বন্ড হতে হয়। তুমি ক্যালকুলেট করে দেখলা যে তোমার বন্ড স্ট্রেংথ সাফিসিয়েন্ট না। আমরা এটা আরসিসিতে করে থাকি, অর্থাৎ থার্ড ইয়ারের কোর্সে, আরসিসি কোর্সে পড়বো আর কি তোমরা। তো সেখানে যদি দেখো বন্ড স্ট্রেংথ কম, সেই বন্ড স্ট্রেংথ যদি বাড়াতে চাও, তাহলে তোমাকে এই অ্যাডমিক্সচার ইউজ করতে হবে। এমন কিছু নাই যে নাই, আসলে মোটামুটি তোমাদের যেগুলো আমি আরো আছে এগুলো আমি তুলে ধরছি। রিডিউস অর প্রিভেন্ট শ্রিঙ্কেজ। কংক্রিট হার্ডেনিং এর সময় শ্রিঙ্কেজ টেন্ডেন্সিকে যদি কমাতে চাও, তুমি অ্যাডমিক্সচার ইউজ করতে পারো। সোজা কথা, তোমার প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করবে, তোমার পারপাস অনুযায়ী এই কাজগুলো চেঞ্জ হবে। তোমার যদি হিটের প্রবলেম হয়, তাহলে তোমাকে হিট প্রিভেন্টিং অ্যাডমিক্সচার ইউজ করতে হবে। তোমার যদি ওয়াটারের প্রয়োজন হয়, ওয়াটার কমাই দিতে চাও, অ্যাডমিক্সচার অ্যাড করতে হবে। আর যা যা বললাম এখানে, যেখানে যেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে ওইটার এগেনস্টে তুমি ব্যবস্থা নিতে অ্যাডমিক্সচার ইউজ করতে পারো। বাট রিমেম্বার ওয়ান থিং, যে ফাও কাজে আমরা ইউজ করব না, কারণ এটা একটা কেমিক্যাল, এটা তোমাকে কিনতে হবে। এটা একটা কেমিক্যাল, এটা তোমাকে মার্কেট থেকে কিনতে হবে, কিনে ইউজ করতে হবে। ক্লাসিফিকেশন দেখো অ্যাডমিক্সচারের টাইপ। অ্যাডমিক্সচার সাধারণত দুই রকম হয়ে থাকে, মিনারেল অ্যাডমিক্সচার আর কেমিক্যাল অ্যাডমিক্সচার। এদের মধ্যে মিনারেল অ্যাডমিক্সচার তোমাদেরকে আমি পড়াই ফেলছি, যেমন ফ্লাই অ্যাশ, তারপরে গ্রাউন্ডুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, তারপরে সিলিকা ফিউম, রাইস হাস্ক, এগুলো ডিটেলস পড়াইছে। এখন বলতে পারো এগুলো আবার কিভাবে অ্যাডমিক্সচার? এগুলো পড়ানোর সময় তোমাদেরকে বলা হয়েছিল যে এই ফ্লাই অ্যাশ অ্যাড করলে কিভাবে স্ট্রেংথে এফেক্ট করে, কিভাবে ওয়ার্কেবিলিটিকে মডিফাই করে, স্ল্যাগ কি করে, সেটিং এ কিভাবে ডিলে করে, প্রত্যেকটা জিনিস তোমাদের আলোচনা করছিলাম সিমেন্ট চ্যাপ্টারে। তো দেখো
যখনই কোনো কিছু তোমার হার্ড এন্ড প্রপার্টিকে চেঞ্জ করতে পারে, যখনই কোনো কিছু ওয়ার্কেবিলিটিকে চেঞ্জ করতে পারে, মানে মডিফাই করতে পারে, ওই জিনিসটাই কিন্তু অ্যাডমিক্সচার। সো এইটা কিন্তু এক্সেন্সে মিনারেল অ্যাডমিক্সচার। এগুলো কিন্তু মিনারেল অ্যাডমিক্সচার এবং এগুলো দেখতে সিমেন্টের মতো ছিল, ছবিও দেখাইছিলাম তোমাদের। আরেকটা টাইপ হচ্ছে কেমিক্যাল অ্যাডমিক্সচার। কেমিক্যাল অ্যাডমিক্সচার হচ্ছে এই 5 টাইপের: অ্যাক্সেলারেটিং অ্যাডমিক্সচার অর অ্যাক্সেলারেটর, রিটার্ডিং অ্যাডমিক্সচার অর রিটার্ডার, ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার অর প্লাস্টিসাইজার, হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার অর সুপার প্লাস্টিসাইজার, আর এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার। আরো টাইপ আছে, আমি তোমাদেরকে 5টা গুরুত্বপূর্ণ টাইপ দেখাইছি। এই 5টা সব থেকে বেশি ইউজ করা হয়, আর বাকিগুলো কিন্তু তোমাদের আন্ডারগ্রেড লেভেলে ওইভাবে দেখানো হয় না। আর এই 5টারও কিন্তু ওইভাবে ডিটেলস আমরা পড়বো না, আমরা মেইনলি পড়বো এগুলোকে আমরা কখন ইউজ করে থাকি। এখন তোমার হাতে যদি 2টা অপশন থাকে, মিনারেল অ্যাডমিক্সচার আর কেমিক্যাল অ্যাডমিক্সচার, তুমি কোনটায় যাবা? অনেকেই বলবা যে এটাই যাব, কারণ এটা তো ওয়েস্ট প্রোডাক্ট। এটা যেতে পারো, ইকোনমির দিক থেকে এটা বেটার, কিন্তু এগুলো কিন্তু তোমাকে কিনতে হবে মার্কেট থেকে। এবং আমি যদি তোমাদেরকে ছবি দেখাই, অ্যাডমিক্সচারের চেহারা অনেকটা এরকম, এবং এটা আমার নিজেরই তোলা ছবি, আমার একটা কাজের জন্য এটা কিনেছিলাম আর কি। তো এইটা নেওয়া হয়েছিল হচ্ছে আমাদের ভার্সিটির ইন্ডিপেন্ডেন্টের সামনে, বিএএসএফ এর একটা অফিস আছে, তোমরা কি এটার নাম শুনছো? এটা কেমিক্যাল সাপ্লাই দেয় আর কি, তো ওদের এখানে পাওয়া যায়। তো আমার এই অ্যাডমিক্সচারটা ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য ইউজ করা হয়েছিল আর কি, অর্থাৎ পানির পরিমাণকে কমায় দেয়, ওয়ার্কেবিলিটিকে বাড়ায়, এটা সুপার প্লাস্টিসাইজার বলতে পারো আর কি। এই জায়গায় দেখো বিভিন্ন নাম লেখা আছে, এখানে এই কোড অনুযায়ী তুমি যদি ওদের ওয়েবসাইটে সার্চ করো, তাহলে ওখানে বলা আছে যে তোমার এই অ্যাডমিক্সচারটা কি 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 ফাংশনে ইউজ করতে পারো এবং এটা কতটুকু ইউজ করবা। ডোজটা কিন্তু ইম্পর্টেন্ট। ধরো তোমার এখন কাশি হইলো, কাশির সিরাপ খাইতেছো, তুমি যদি ওই বোতলটা পুরাটাই গিলে ফেলো তাহলে তো তোমার সাইড ইফেক্ট হবে, তাই না? একটা নির্দিষ্ট লিমিট পর্যন্তই তো আমরা এগুলা খাই। সো এইখানে কিন্তু এখানে বলা আছে ডোজটা কতটুকু হবে, কোন টাইপের সিমেন্টের সাথে এটা বেটার পারফর্ম করবে, এটা সাইড ইফেক্ট কি কি হতে পারে কংক্রিটে। সো সবকিছু বিবেচনা করে কিন্তু একটা অ্যাডমিক্সচার তোমার সিলেক্ট করতে হয়। এটা যদিও আমরা আমাদের পারপাজে ইউজ করছিলাম, এই জন্য ফ্রি দিয়েছিল। তো কংক্রিট যখন অনেক কাস্টিং করা হয় তখন কিন্তু এটা আলটিমেটলি তোমার কিনতে হবে, আর এটা ডোজ অনুযায়ী তোমাকে মিশাতে হবে। আচ্ছা, তাহলে ইকোনমির দিক থেকে কিন্তু চিন্তা করলে এটা তোমার কিনতে হচ্ছে, আর এটা মোটামুটি, যদিও এটা তুমি অনেক সময় ফ্রি পাবা না, সিমেন্ট কোম্পানিগুলোর কাছ থেকে যে যে তোমার চেয়ে চেয়ে নিতে হবে, মাঝে মাঝে তোমাকে এটা আলটিমেটলি টাকা দিয়ে কিনতে হবে। এইটা কিন্তু বেশি এক্সপেন্সিভ এগুলা। এখন ইফেক্টিভলি কাজ করে কিন্তু কেমিক্যাল অ্যাডমিক্সচার। কেমিক্যাল অ্যাডমিক্সচার ইফেক্টিভলি কাজ করে। তুমি ফ্লাই অ্যাশ বা স্ল্যাগ ইউজ করলে, ধরো তুমি সেটিং ডিলে করতে চাচ্ছ, তুমি ফ্লাই অ্যাশ অ্যাড করবা বা স্ল্যাগ ইউজ করবা, সেটা যত না তাড়াতাড়ি কাজ করবে, এগুলা যদি অ্যাড করো এখান থেকে, অ্যাক্সেলারেটর যদি ইউজ করো, নিমেষেই সেটা খুব ফাস্ট কাজ করবে আর কি। মানে এটার ইফেক্টিভনেসটা বেশি। ধরো তুমি আর্লি স্ট্যান্ড বাড়াতে চাচ্ছ, তাহলে তুমি যদি মিনারেল অ্যাডমিক্সচার দিয়ে কাজ শুরু করো, তুমি মোটামুটি 90% শিওর ফেল করবা, আর্লি স্ট্যান্ড তার বাড়বে না। কারণ আমরা জানি যে এগুলো লেটার স্ট্যান্ড বাড়ায়, তখন কিন্তু তোমাকে এই কেমিক্যাল অ্যাডমিক্সচারে যেতে হবে। আবার তুমি চাচ্ছ ইফেক্টিভলি ওয়ার্কেবিলিটিকে কমাবা বা ওয়ার্কেবিলিটিকে বাড়াবা, তুমি যদি ফ্লাই অ্যাশ ইউজ করে ওয়ার্কেবিলিটি বাড়াতে চাও, তাহলে কিন্তু পারবা না আসলে ওইভাবে। ইফেক্টিভলি কাজ করতে চাইলে কিন্তু এই 5টা, মানে এই কেমিক্যাল অ্যাডমিক্সচারে যেতে হবে, এইগুলো ইফেক্টিভ বেশি। তো যখন আমাদের দরকার পড়বে তখন অ্যাড করব, যখন লাগবে না তখন অ্যাড করব না। আর 5 মিনিট আছে, আমি এই ক্লাসিফিকেশনটা শেষ করেই তোমাদের ক্লাস শেষ করব। প্রথম টাইপটা দেখো, আমরা যেটা টাইপ দেখতেছিলাম, অ্যাক্সেলারেটিং অ্যাডমিক্সচার আর অ্যাক্সেলারেটর। নাম শুনেই বুঝতেছো এরা অ্যাক্সেলারেট করবে। কি অ্যাক্সেলারেট করবে এখানে বলা আছে দেখো, অ্যান অ্যাডমিক্সচার দ্যাট কজেস অ্যান ইনক্রিজ ইন রেট অফ হাইড্রেশন, হাইড্রেশনের রেটটাকে বাড়িয়ে দিবে। হাইড্রেশনের রেট যদি বেড়ে যায়, আলটিমেটলি সেটিং টাইমটা কিন্তু কমে যাবে এবং আলটিমেটলি তাড়াতাড়ি তোমার স্ট্রেংথটা পাবা আর কি। তো তোমার যখন সেটিং টাইমটা কমাতে হবে, তোমার যখন আর্লি স্ট্রেংথ দরকার হবে, তখন কিন্তু তুমি অ্যাক্সেলারেটিং অ্যাডমিক্সচার বা অ্যাক্সেলারেটর গুলো ইউজ করতে পারো। এটা কখন ইউজ করা হয় অলরেডি তোমাদেরকে বলছি, যে কোল্ড ওয়াটার কন্ডিশন, যখন তোমার তাড়াতাড়ি কংক্রিট সেট হওয়া দরকার, আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন, আর্লি রিমুভাল অফ ফর্মওয়ার্ক। ফর্মওয়ার্ক মানে হচ্ছে শাটারিং। ধরো তুমি আজকে প্রজেক্টে কংক্রিট কাস্ট করছো বিমে, এখন তুমি বিমে ধরো তোমার কাছে ওইখানে 10টা বা 15টা বিম কাস্ট করতে হবে, এখন তোমাকে
ফর্মওয়ার্ক বা শাটারিং আছে তোমার কাছে 3টা। ফর্মওয়ার্ক মানে হচ্ছে কাঠের যে ফ্রেমটা আর কি, যেটার মধ্যে কংক্রিট কাস্ট করে আমরা সেটাকে খুলে ফেলি আর কি, খুলে আবার অন্য জায়গায় লাগাই। তো তোমাকে ধরো 10টা জায়গায় বিম কাস্ট করতে হবে, কিন্তু তোমার কাছে ফর্মওয়ার্ক আছে 3টা। এখন এই যে তাড়াতাড়ি এই 3টা ফর্মওয়ার্ক দিয়ে তো তুমি 10টাকে করতে পারবা না, তো তোমাকে একটা ফর্মওয়ার্ক খুলে তাড়াতাড়ি হচ্ছে কাজ করতে হচ্ছে। আর্লি যদি তোমার এই ধরনের রিমুভাল দরকার হয়, তুমি কিন্তু এটা আর্লি সেটিং এর জন্য তুমি ইউজ করতে পারো অ্যাক্সেলারেটর। রিটার্ডিং অ্যাডমিক্সচার হচ্ছে এটার বিপরীতটা, যে তোমার যদি ডিলে করতে চাও আর কি। an admixture that causes a decrease in rate of hydration of cement, অর্থাৎ এটা সিমেন্টের হাইড্রেশনকে ডিলে করে দিবে। ডিলে করলে সেটিং টাইমটা বেড়ে যাবে আলটিমেটলি। এটা এখন কখন দরকার হয়? যখন ওই যে তোমার লং ডিস্টেন্স, তুমি যখন কংক্রিটটাকে পরে কাস্ট করবা, বা ধরো যে তোমার মানে এই জিনিসটাকে অনেকক্ষণ ধরে ইচ্ছা করে তুমি লেট করে সেট করাচ্ছ যেন অনেকক্ষণ ধরে সে প্লাস্টিক থাকে। কারণ তুমি চিন্তা করো, তোমার এই অনেক পরে যে তুমি কংক্রিট কাস্ট করবা, এর আগেই যদি ইনিশিয়ালি সেট হয়ে যায়, ওই কংক্রিট তো আর তুমি প্লেস করতে পারবা না, ওয়ার্কেবিলিটি পুরো কমে যাবে, শক্ত হয়ে যাবে আলটিমেটলি। ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার আর প্লাস্টিসাইজার। তো তুমি আমরা যদি ওয়াটারকে কমাতে চাই, এটার আরেকটা নাম হচ্ছে প্লাস্টিসাইজার আর কি। ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচারের নামই প্লাস্টিসাইজার। এই অ্যাডমিক্সচার ব্যবহার করে তুমি ওয়াটারকে কমিয়ে ফেলতে পারবা, কিন্তু ওয়ার্কেবিলিটিকে তুমি বাড়াতে পারবা। আবার ওয়াটার যেহেতু কমাই দিতে পারতেছো, স্ট্রেংথও বেড়ে যাবে। এটা কিন্তু খুবই ইফেক্টিভ। An admixture that either increases slump of freshly mixed concrete without increasing water content. ওয়াটার কন্টেন্ট না বাড়িয়েই, স্লাম্প মানে হচ্ছে তোমার ওয়ার্কেবিলিটিকে বাড়িয়ে দেয়। or maintains slump with a reduced amount of water, কম ওয়াটারেই একটা বেটার তুমি ওয়ার্কেবিলিটি পাবা। এটা কখন দরকার হয়? যখন তোমার হাই স্ট্রেংথ প্রয়োজন, কিন্তু তোমার ওয়াটার সিমেন্ট রেশিও কমাতে হবে। তো ওয়াটার সিমেন্ট রেশিও কমিয়ে হাই স্ট্রেংথ পাচ্ছ, একই সাথে ওয়ার্কেবিলিটিও কিন্তু বেটার পাচ্ছ। এই ধরনের সিনারি যখন তোমার হবে, তখন কিন্তু প্লাস্টিসাইজার ব্যবহার করতে হবে। এখন এই প্লাস্টিসাইজার ইউজ করলে কতটুকু ওয়াটার কমাতে পারবা? নরমালি 5 থেকে 12% ওয়াটার তুমি রিডিউস করতে পারবা যদি তুমি প্লাস্টিসাইজার ব্যবহার করো। 5 থেকে 12% ওয়াটার কিন্তু অনেক। এটা কমিয়ে তুমি ওয়ার্কেবিলিটিটা কিন্তু পাচ্ছ, আবার কমানোর জন্য পানি কমানোর জন্য কিন্তু হাই স্ট্রেংথ পাবা। 1 মিনিট আছে আজকে, তোমাদের আরেকটা জিনিস এটা পরে আমি শেষ করি। আর হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার, এটাও আগেরটার মতোই, এটাকে বলে সুপার প্লাস্টিসাইজার। আগেরটাই তুমি 5 থেকে 12% ওয়াটার কমাতে পারছো, এইটাতে তুমি আপ টু 30% ওয়াটার কমাতে পারবা। এবং আমি যে ছবিটা দেখাইছিলাম তোমাদের, ওইটা কিন্তু সুপার প্লাস্টিসাইজারই ছিল। আমরা হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার কমিয়ে আমরা কিন্তু একটা বেটার ওয়ার্কেবিলিটি পেয়েছিলাম, একটা বেটার স্ট্রেংথ পেয়েছিলাম। তো 30% পর্যন্ত তুমি কমাতে পারবা। অর্থাৎ অতিরিক্ত পানি কমাতে চাইলে হাই ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার ইউজ করতে হবে। তো ইট ক্যান ইমপ্রুভ ওয়ার্কেবিলিটি, দেখো ওয়ার্কেবিলিটি বাড়িয়ে দেয়। স্পিড ফিনিশিং, ইনক্রিজ স্ট্রেংথ, কনভার্ট সিমেন্ট অ্যান্ড হেল্প রিডিউস শ্রিঙ্কেজ অ্যান্ড থার্মাল ক্র্যাকিং। সুপার প্লাস্টিসাইজার ব্যবহার করলে সিমেন্টের পরিমাণও কিছুটা কমে যায়, আর স্ট্রেংথ তো বাড়বেই, বুঝতেই পারতেছো যে অনেক কম ওয়াটার সিমেন্ট রেশিও চলে আসে। স্পিড ফিনিশিং এও স্পিড পায়। চিন্তা করো, ওয়াটার সিমেন্ট রেশিও কম, ফিনিশিং তো বেটার পাওয়ার কথা না, কিন্তু সুপার প্লাস্টিসাইজার ইউজ করলে বেটার স্পিড পাবা, ওয়ার্কেবিলিটিও বাড়তেছে। আবার এইটা কিছু ক্ষেত্রে তোমার শ্রিঙ্কেজ এবং ক্র্যাকিংও কমিয়ে দেয়। আজকে আর টাইম নাই, আমি এয়ার ইন ট্রেনিং অ্যাডমিক্সচারটা তোমাদের নেক্সট দিন শুরু করব, আমাকে একটু মনে করাই দিও। এটা শেষ করে আমরা নতুন টপিকে যাব আর কি। তোমরা মাথায় রাখো, আমি সানডেতে তোমাদের এক্সট্রা ক্লাস নিতে পারি। তো আমি যেদিনই নিব, আমি সিআরকে মৌখিকভাবে জানাবো, সিআর তুমি সবাইকে জানিয়ে দিবা, যেন হঠাৎ করে ক্লাসরুমে আমার পোস্ট দেখে সবাই অবাক না হয়ে যায় আর কি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের প্রশ্ন থাকলে নেক্সট দিন নিব, আসলে অনেক লেন্দি হয়ে যায় লেকচারগুলা, কোশ্চেন নেওয়ার সময় থাকে না, অলরেডি টাইম শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।